ভাবুন তো, যদি কলকাতা আজও ভারতের রাজধানী থাকতো তাহলে কেমন হতো? আচ্ছা ধরুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে খবরের কাগজ খুললেন, শিরোনামে লেখা আছে ভারতের সংসদ ভবন আজ কলকাতায় নতুন অধিবেশন শুরু করছে। প্রধানমন্ত্রী ভাষণ দেবেন গঙ্গার তীরে দাঁড়িয়ে, আর রাষ্ট্রপতির বাসস্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই বিশাল রাজপ্রাসাদে। দিল্লি নয়, বরং হাওড়ার ব্রিজ, ময়দান আর কলকাতার গলিগুজি থেকেই যদি দেশ শাসিত হতো, তাহলে কেমন হতো আজকের ভারতবর্ষ? চলুন তবে খুঁজে দেখি উত্তর। আজ আমরা ডুব দেব ইতিহাসের পাতায় আর কল্পনার জগতে। জানব কেন কলকাতা একসময় ভারতের রাজধানী হয়েছিল, আর কেনই বা দিল্লিতে সরিয়ে নেওয়া হলো, এবং যদি আজও কলকাতার রাজধানী থাকতো তাহলে কিভাবে বদলে যেত আমাদের দেশ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। চলুন একটু ইতিহাসে ফিরে যাই। 1757 সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার দখল করে নেয়। ধীরে ধীরে তারা বুঝতে পারে ভারত শাসন করতে হলে একটা শক্তিশালী রাজধানী দরকার। তখনকার দিনে কলকাতা ছিল শুধু একটা বন্দর শহর, কিন্তু গঙ্গার তীরে অবস্থান, সহজ যাতায়াত, ব্যবসা বাণিজ্যের সুযোগ, এসবের কারণে 1772 সালে কলকাতাকে ভারতের রাজধানী ঘোষণা করা হয়। এরপর থেকে কলকাতা হয়ে ওঠে শুধু ব্রিটিশ শাসনের কেন্দ্র নয়, বরং ভারতের মস্তিষ্ক। এখানেই তৈরি হয় প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট। এখানেই শুরু হয় আধুনিক শিক্ষার প্রসার। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরা সবাই এই কলকাতার সন্তান, যারা গোটা ভারতবর্ষকে নতুন আলো দেখিয়েছেন। কিন্তু শুধু শিক্ষা নয়, রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, সব কিছুর কেন্দ্র হয়ে ওঠে এই শহর। কলকাতা তখন শুধু রাজধানী নয়, বরং ভারতের প্রাণকেন্দ্র। ভাবুন তো, 1857 সালের সিপাহী বিদ্রোহ যদি দিল্লি নয়, বরং কলকাতা থেকে ছড়িয়ে পড়তো, হয়তো স্বাধীনতার ইতিহাসই বদলে যেত। সাল 1911। ব্রিটিশ শাসকেরা হঠাৎ ঘোষণা করল ভারতের রাজধানী আর কলকাতা নয়, চলে যাবে দিল্লিতে। কেন এই সিদ্ধান্ত? প্রথমত, দিল্লি ভারতের ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি। সেখান থেকে উত্তর, দক্ষিণ, পশ্চিম সব জায়গা নিয়ন্ত্রণ করা সহজ। দ্বিতীয়ত, 1905 সালে ব্রিটিশরা বাংলা বিভাজন করেছিল। কলকাতা তখন স্বাধীনতার দাবিতে ফুঁসছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্র, যুবক, কবি, সাহিত্যিক। ব্রিটিশদের চোখে কলকাতা হয়ে উঠেছিল বিপ্লবের আঁতুড়ঘর। তাই শাসকেরা ভয় পেয়ে রাজধানী সরিয়ে নেয় দিল্লিতে। কিন্তু ভাবুন তো, যদি সেই সময় রাজধানী না সরানো হতো, তবে ভারতের রাজনৈতিক ইতিহাসে অন্য পথে এগোতো। নেতাজি সুভাষচন্দ্র বসু হয়তো কলকাতা থেকেই তার স্বাধীনতার সংগ্রাম চালাতেন। হয়তো দিল্লির বদলে গঙ্গার ঘাটেই উঠত ভারতের স্বাধীনতার পতাকা। ভাবুন তো, আজ যদি কলকাতায় ভারতের রাজধানী থাকতো, তবে সংসদ ভবন কোথায় হতো? হয়তো ময়দানের বিশাল মাঠেই দাঁড়িয়ে থাকতো আমাদের সংসদ আর রাষ্ট্রপতির ভবন। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে হয়তো রূপান্তর করা হতো দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ভবনে। প্রতিদিন দেশ জুড়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, আইন, বাজেট, নীতি, সব কিছু হতো এখানেই। কলকাতার গলিঘুঁজি, রিকশার শব্দ, ট্রামের ঘণ্টাধ্বনি, এসবের মাঝেই চলতো ভারতবর্ষের শাসন ব্যবস্থা। আজকের দিল্লির মতো লালকেল্লায় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে ভাষণ দিতেন না, বরং হাওড়ার ব্রিজের নিচে দাঁড়িয়ে কিংবা ফোর্ট উইলিয়ামের সামনে থেকে প্রধানমন্ত্রী জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দিতেন। কেমন দৃশ্য হতো বলুন তো? কলকাতা শুধু প্রশাসনিক শহর নয়, সংস্কৃতির আঁতুড়ঘর। যদি রাজধানী এখানেই থাকতো, তবে ভারতের সাংস্কৃতিক মানচিত্র অনেকটাই বদলে যেত। বলিউড নয়, টলিউডই হতো ভারতের প্রধান ফিল্ম ইন্ডাস্ট্রি। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা ঋতুপর্ণ ঘোষ, তাদের চলচ্চিত্রই হতো ভারতের মুখ। জাতীয় পুরস্কার জেতা সিনেমা নয়, বরং বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিত কলকাতার সিনেমা। সাহিত্যে বাংলার প্রভাব আরও বাড়ত। হয়তো জাতীয় ভাষা বাংলায় হতো, অন্তত হিন্দির সমান মর্যাদা পেত বাংলা। প্রতিটি ভারতীয় কবিতা, গান, নাটক, রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ, সবার কাছে পৌঁছে যেত রাজধানীর প্রভাবে। ভাবুন তো, আজকের ভারতের জাতীয় সঙ্গীত শুধু রবীন্দ্রনাথের লেখা নয়, বরং হয়তো ভারতের সব প্রশাসনিক ভাষাও বাংলাতেই হতো। রাজধানী যদি কলকাতায় থাকতো, তবে মুম্বাই নয়, কলকাতাই হতো ভারতের আর্থিক রাজধানী। সল্টলেক, রাজারহাট, এগুলো হতো শুধু আইটি হাব নয়, বরং বিশ্বের বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র। কলকাতা যেহেতু বন্দর শহর, তাই আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সবচেয়ে বড় দরজা হতো এই শহর। সিঙ্গাপুর, হংকং, দুবাইয়ের মতো নাম উচ্চারণের সময় কলকাতার নামও শোনা যেত। চাকরি, বাণিজ্য, শিল্প, সব কিছুর কেন্দ্র হতো পূর্ব ভারত। হয়তো আজকের মতো কলকাতা মেট্রো সিটি নয়, বরং গ্লোবাল সিটি হয়ে উঠত। রাজধানী যদি কলকাতায় থাকতো, তবে ভারতের কেন্দ্রীয় রাজনীতির চেহারা ভিন্ন হতো।
বাঙালি নেতারা জাতীয় রাজনীতিতে অনেক বড় ভূমিকা রাখতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু এরা শুধু আঞ্চলিক নেতা নন, বরং জাতীয় নেতার আসনে বসতেন। বাংলা তখন শুধু রাজ্য নয়, বরং গোটা ভারতের রাজনৈতিক হৃদয়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার আধিপত্য থাকত। কিন্তু প্রশ্ন হলো, এতে কি গণতন্ত্র আরও শক্তিশালী হতো, নাকি ক্ষমতা আরও বেশি করে কলকাতা কেন্দ্রিক হয়ে যেত? এটা এক অমীমাংসিত প্রশ্ন। যদি রাজধানী কলকাতা হতো, তবে বিদেশি রাষ্ট্রপ্রধানরা দিল্লি নয়, কলকাতায় আসতেন। ময়দানে হতো রাষ্ট্রীয় কুচকাওয়াজ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে হতো রাষ্ট্রীয় অভ্যর্থনা। জাতিসংঘের প্রতিনিধিদের কাছে ভারত মানেই হতো কলকাতা। যেভাবে ওয়াশিংটন আমেরিকার প্রতীক, লন্ডন ব্রিটেনের প্রতীক, ঠিক সেভাবেই কলকাতা হতো ভারতের প্রতীক। তবে সবকিছু এত সহজ হতো না। কলকাতার ভৌগোলিক সমস্যা, বন্যা, অতিরিক্ত বৃষ্টি, গঙ্গার ভাঙন, জনসংখ্যার চাপ, দূষণ, অবকাঠামোর ঘাটতি, নকশাল আন্দোলন, রাজনৈতিক হিংসা, এসব যদি রাজধানীতে ঘটত, তবে দেশ আরও অস্থির হয়ে উঠত। হয়তো প্রশাসন ধীরে ধীরে ভেঙে পড়ত। অন্যদিকে দিল্লির মতো বিশাল খোলা জায়গা নেই কলকাতায়। এত বড় প্রশাসনিক চাপ কি এই শহর নিতে পারত? এটাই এক বড় প্রশ্ন। আজ আমরা দেখলাম, যদি কলকাতা ভারতের রাজধানী থাকতো, তবে কি কি পরিবর্তন হতো। হয়তো সংস্কৃতি, সাহিত্য, চলচ্চিত্রে ভারত আরও শক্তিশালী হতো। হয়তো অর্থনীতি ও রাজনীতি অন্য পথে এগোতো। কিন্তু চ্যালেঞ্জও ছিল অসংখ্য। তাহলে প্রশ্ন হলো, রাজধানী কলকাতায় থাকলে ভারতবর্ষ কি আরও শক্তিশালী হতো, নাকি সমস্যায় জর্জরিত হয়ে পড়তো? এটা এক অমীমাংসিত কল্পনা। তবে একটা জিনিস নিশ্চিত, কলকাতা আজ রাজধানী না হলেও ভারতের ইতিহাসে, সংস্কৃতিতে আর মানুষের হৃদয়ে চিরকাল রাজধানীর মর্যাদা ধরে রেখেছে। কারণ কলকাতা মানেই আবেগ, কলকাতা মানেই ইতিহাস, আর কলকাতা মানেই ভারতের হৃদয়ের রাজধানী। আপনাদের মতে কলকাতা যদি আজ ভারতের রাজধানী হতো, তাহলে কেমন হতো? অবশ্যই কমেন্টে জানাবে।